আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, রাশিয়া বারাণসী শহর থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি কিছু জিনিস নিয়ে কথা বলবো, যেমন জিনিসগুলো হচ্ছে কি, বাংলাদেশের বর্তমান আসলে খুব কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে অনেক বড়, যেটা হচ্ছে আমাদের মাইলস্টোনের ট্র্যাজেডিটা নিয়ে। এইখানে আসলে সত্যি কথা বলতে যে আমাদের ছোট ছোট অনেকগুলো ভাই বোন কোমলমতি শিক্ষার্থীরা মারা গেছে, তারা তাদের জীবন হারাইছে। এই ক্ষেত্রে এইখানে আমাদের যে পাইলট ছিল তারও কিছু করার ছিল না, সেও মারা গেছে। দিন শেষে সবারই অবস্থা খুব খারাপ। আসলে দুর্ঘটনা তো দুর্ঘটনা, এটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই। দুর্ঘটনা তো কখনো বলে কই হয় না, এটা যেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, এটা মানে হঠাৎ করে হয়ে যায়। তো যারা মারা গেছে, যাদের পরিবারের যারা আত্মীয় স্বজন হারাইছে, তাদের আল্লাহ ধৈর্য শক্তি থাকে, এটার জন্য দোয়া করি। আর যারা মারা গেছে আল্লাহ এরা অবশ্যই জান্নাতের পাখি, কারণ তাদের বয়সটা আহামরি বেশি না, তাদের পাপের বোঝা অনেক কম। তো আল্লাহ এদের সবাইকে কবুল করুক জান্নাতের পাখি হিসেবে। আর যারা বড় মারা গেছে সবাই গুনাহ আল্লাহ মাফ করুক, শহীদের মৃত্যুটা তাদের নসিবে রাখুক। তো এই জিনিসগুলো হচ্ছে কি, এখানে আমি কিছু জিনিস নিয়ে কথা বলতাম যে আসলে দেখেন, আমাদের দেশ একটা বলতে গেলে কি আমরা এখনও কিন্তু ওই রকম পরিস্থিতি যা পৌঁছায়নি। আমার দেশটা আমরা যেভাবে চিন্তা করি অন্য দেশের সাথে তুলনা করি, আসলে আমার দেশটা ওই পর্যায়ে এখনও যায়নি। কারণ হচ্ছে ভাই দেখেন, আমাদের দেশে করাপশন, দুর্নীতির কারণে আমাদের দেশটা আমরা অনেক ডাউনে পড়ে গেছি। মূলত আমাদের দেশে যেটা বলে যে রেমিটেন্সের কারণে কিন্তু আমাদের দেশটা টিকে রয়েছে বর্তমান পর্যন্ত। না আমাদের অবস্থা বহুত কালে শ্রীলঙ্কার মতন হয়ে যেতাম, আমরা দেউলিয়া হয়ে যেতাম। বাট আমাদের রেমিটেন্স ভাই, মানে প্রবাসী ভাইদের যে রেমিটেন্স মূল চালিকা শক্তির কারণে আমাদের দেশটা আজকে এই পরিস্থিতি পড়ে আছে। এছাড়া বিগত সরকারের নানা ধরনের করাপশন, এছাড়া তার পূর্বে এখন বাংলাদেশের কোনো সরকারকে আমি ভালো বলি না, সব সরকারের সেম। এই দেশের মধ্যে যারাই যতবার আসে সবাই করাপশন করছে। এদেশে মানুষের নেচারটাই এরকম, যখন যাকে আনবেন আপনি সেই সেরকম করবে। তো এখন বিষয় হচ্ছে, আগের সরকারের থেকে আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, বা আমি কখনো তাদের খারাপও বলি না, তাদের ভালো বলি না, কারণ আমি বাংলাদেশ ছিলাম না, বা যতদিন ছিলাম আমি তাদের এইসব জিনিস নিয়ে মাথা ব্যথা করে আমি কোনো পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে কথা বলে আমি পছন্দ করি না। বিষয় হচ্ছে কি, এগুলো আসলে খুবই ঝামেলার বিষয়, এক একজনের মেন্টালিটি এক এক রকম। তো আমি দেশের কোনো কিছু নিয়ে তেমন একটা মাথা ব্যথাও করি না, আমার প্রয়োজনও মনে হয় না। তো বিষয়টা হচ্ছে দেখেন, সরকারকে আপনার আগে সরকারের জিনিসগুলো আপনাদের পছন্দ লাগে না, আপনারা সইতে পারেন নাই, যার কারণে হচ্ছে কি তাকে আপনারা স্বৈরাচারী বলে দেশ থেকে তাড়াইছে। এরপরে পরবর্তীতে আপনারা ইউনূস সরকারকে আনলেন। ইউনূস দেশ বলতে গেলে অনেকটা চেষ্টা করছে, তার মতো একজন লোক, তার কোনো স্বার্থ নাই, কারণ সে ভাই ওই রকম পজিশনের মানুষ, তো তার কোনো কিছু প্রয়োজন হয় না। তো ইউনূস এই দেশটাকে খুব ভালোভাবে চালানোর চেষ্টা করতেছে। বর্তমান পর্যন্ত যাই দেখলাম হচ্ছে আমাদের নতুন তরুণ সমাজ ছাত্র ভাইয়েরা যারা পজিশন পেয়েছে, তারাও চেষ্টা করতেছে দেশটাকে ভালোভাবে গোছানোর জন্য, সবাই করে তোলার জন্য দেশটাকে। তো দেখেন, ইউনূস দেশে আসার পর দেশের নানাবিনা সমস্যা নানাভাবে, এখন ইউনূস দেশে আসার পরে বাঙালিরা কি করছে, আমরা কি করছি, আমাদের হচ্ছে কি চুন খসলে আমরা শুধু আন্দোলন করি। এসএসসিতে বই ফেল আমরা আন্দোলন করি, অটোবাসিতেও তার জন্য আন্দোলন করি, রিক্সাওয়ালা আন্দোলন করে, অটোওয়ালা আন্দোলন ভাই কারা মানায়? যাদের দেশে অহরহ সম্পত্তি আছে, যাদের দাবি রাখা যায়। আমাদের দেশে ওরকম নাই, আমাদের দেশে তলানি খালি। আমাদের এখন যদি নিজেদের দেশে আগে সংস্কার করা, তারপর আমরা নিজেদের জিনিসগুলো আমরা অধিকার দাবি করব। আপনি অধিকার কার কাছে দাবি করতেছেন? যে সরকার নির্বাচিতই না তার কাছে আপনি অধিকার দাবি করতে কোনো লাভ নেই। এটা আপনার মেন্টালিটির ব্যর্থতা, যে সত্যি কথা বলতে গেলে এটা আপনি মেন্টালিটির ব্যর্থতা, আপনি ছোটো লোকের পরিচয় দিলেন। এই সরকারের কাছে তো আপনি দাবিদার করে লাভ নাই। সেই সরকার আছে যে আপনার দল দেশটাকে যে ধরছে, ক্ষমতাতে রাখছে, আপনার দেশে চালাইতেছে বর্তমান পর্যন্ত, এটা আপনার যে সুক্রিয়া গ্রহণ করা উচিত, সুক্রিয়া গ্রহণ করা উচিত। আর সেই সরকারকে আপনি সাপোর্ট দেওয়া উচিত যদি আপনি দেশকে ভালোই বেঁচে থাকতেন। এখন আপনি সুবিধা পাইতে হলে আপনার দেশকে সেভাবে তৈরি করতে হবে, তারপরে যে আপনি সুবিধা পাবেন। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে দেশে বড় বড় দেশগুলো উন্নতি করতে, তাদের দেশের জনগণরা তাদের দেশকে ওইভাবে তুলে ওই প্রতিষ্ঠান নিয়ে গেছে, তারপর তারা তাদের দেশ থেকে সুবিধা পাইতেছে, তাদের বড় বড় কোম্পানিগুলো। আমাদের দেশে তো সেরকম হইতেছে না। আমাদের দেশে কোম্পানিগুলোরে আমরাই নিজেরা ধ্বংস করছি বলতে গেলে, চুরি বাটপারি করে। তো এই ট্র্যাজেডির ভিতরে নিয়ে দেখে অনেকে নিউজ করতেছে যে কি ইউনূসের পতন হওয়া উচিত, এরপরে শিক্ষামন্ত্রী পতন হওয়া উচিত। ভাই শিক্ষামন্ত্রী কী করছে? শিক্ষামন্ত্রী কি নিজে কি আইন নাকি এখানে বিমান ফালাই দিয়েছে যে শিক্ষামন্ত্রী পতন হইবে?
শিক্ষামন্ত্রীর কি হাত পা আছে? না শিক্ষামন্ত্রী শেখ হাসিনার লোক, না শিক্ষামন্ত্রী সত্যতামি করে এনে বিমান ফালাইছে? বিমান তো এটা অনেকদিন তো এটার প্রতি উড়ে যেতেছে, কোনোদিন তো দুর্ঘটনা ঘটেনি, আজকে হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। তো সেটা তো আটকানোর মতো বিষয় না। আর বড় বড় দেশেও বিমান দুর্ঘটনা ঘটে, ঘটনা যেমন না, কারণ আজকে রাশিয়াতে একটা বিমান দুর্ঘটনা ঘটছে, অনেকগুলো মানুষ মারা গেছে। তো রাশিয়ার মতো দেশে উন্নত প্রযুক্তি নিয়ে সেই দেশে যদি মানুষ মারা যায়, আমেরিকাতে ঘটে, আরও বড় বড় দেশেগুলোতে ঘটতেছে, তো এটা নর্মাল বিষয়। এটা হচ্ছে দুর্ঘটনারে আমরা দুর্ঘটনা হিসেবে মেনে নিলেই আমার জন্য উচিত, কিন্তু এগুলো নিয়ে আমরা আন্দোলন করি শুধুমাত্র একমাত্র কিছু লোক স্বার্থ হাসিলের জন্য, কিছু মানুষ হচ্ছে নিজেদের ফায়দা লোটার জন্য। এইসব দেশগুলা যারা মানে এগুলো তালে না আছে, তাদের আসলে মানসিকতা খুব অভাব, খুবই অভাব। তা আমাদের উচিত হচ্ছে এগুলোতে আসলে দূরে সরা, এগুলা ইগনোর করা। দিন শেষে এগুলো দিয়ে ইগনোর আমাদের না করি না, আমরা আসলে জীবনে কখনো উন্নত করতে পারবো না, আমাদের জাতিটা পিছিয়েই থাকবে সবসময়। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ করার আগে আমাদের উচিত হচ্ছে আমাদের যে মেন্টালিটি পদত্যাগ করা। অনেকে বলতে চাইতেছেন যে এইখান থেকে বিমান গাড়িটা উঠা ফেলতে, এখানে কেন করছে ভাই? এয়ারপোর্ট যখন এখানে তৈরি করা হয়েছিল, যেখানে এইসব জিনিস ছিল, তখন ওই এলাকাটা পড়ে ছিল, এটা জঙ্গল। এখন ওইটা আবাসিক এলাকা হয়েছে, এত কিছু হয়েছে, আগে তো এত ছিল না। পরিকল্পনা ওইভাবে করা হয়েছে। এখন আমাদের জনসংখ্যা বেশি, এখন আমাদের নগর পরিকল্পনা করার জন্য আমাদের ওইসব দিকেও বাসস্থান করা লাগছে, যার কারণে আমাদের সমস্যাগুলো এখন হয়ে গেছে। তো স্কুল গার্ড ইয়ের উপর দিয়ে আমাদের তো ওইরকম স্পেসও নয়, এরকম জায়গাও নেই যে এই জিনিসগুলো করা হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশে যে বিমানগুলো, এগুলো পুরাতন বিমান, এগুলো অনেক আগের। তো এখন আমাদের বিমান বাহিনীর জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ করে, ওইটা দিয়ে আসলে এইসব বিমান আনা সম্ভব না। আর আমরা সবসময় নিম্নমানের বিমানগুলো কিনে আনছি, সবসময় এটাই করছি। যেমন একবার দেখলাম সাবমেরিন কিনছে, রাশিয়ার ফালাই দিনে সাবমেরিন কিনে গেছে, এটা নিয়ে আমরা গর্ব করি। তারপরে আমরা কি করি, মানুষের পুরানো হেলিকপ্টার কিনে নিয়ে আসি। তো এখন এগুলো তো ভাই, এগুলো তো এই সরকারের দোষ না, এগুলো তো আগের সরকারের কিনা, আগের যেসব সরকারগুলো ছিল তাদের থেকে কিনা হয়েছে। তো এই সরকারকে তো আপনি সেজন্য দোষারোপ করে কোনো লাভ নাই। আপনারা কেন এই সরকারের ব্লেম করেন? এই সরকারের জন্য আপনারা পদত্যাগ চান? আসলে কি আপনারা এখন আন্দোলন করে মজা পাইতে পাইতে এমন হারে মজা পাই গেছেন না, এখন মানে আপনাদের যদি এখন পাদও দিতে হয় না, পাদের জন্য আপনারা আন্দোলন করবেন, এই হচ্ছে আপনাদের মেন্টালিটি দাঁড়াইছে। আসলে এইসব জিনিসটা বাদ দেন, আন্দোলন করে কোনো সমাধান হয় না। সমাধান কীভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করতে হবে। আর বেকুবের মতো কথা বললেই দেশ চলে না ভাই, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কথা বলতে হবে, সেইভাবে তো চালাইতে হবে। দেশে কোনো কিছু নিয়ে আমি কখনো কথা বলি না, এই জিনিসগুলো আমি খুব ফেসবুকে আছে কদিন থেকে দেখে দেখে করতেছি, তাই বললাম আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন দুর্ঘটনার সময় যে জিনিসটা ঘটে গেছে, যে পাইলটও তার দিক থেকে, সেও তো তার জীবনটা দিছে, সেও চেষ্টা করছে যে অনেক কিছু করা। আসলে সেই সময় ওটা করা কিছু থাকে না, বেশিরভাগ যারা পাইলট আছে বিশেষজ্ঞ আছে তারা সবাই বলছে যে এখানে আসলে কিছুই করা তার ছিল না, সেও মানে তার জীবন দিয়ে আসলে কিছু করতে পারলো না দিন শেষে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাশ গুম, এইটার বিষয় নিয়ে দেখলাম অনেক নিউজ হইতেছে। এখন লাশ গুম হয়েছে কি হয়নি এইটার বিষয়ে আসলে আমরা কেউ সঠিক তথ্য দিতে পারি না, এটার উপর আল্লাহ ভালো জানে, যারা লুকাইছে তারা ভালো জানে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে সমাধান করে মানুষের জন্য দোয়া করা ছাড়া আর কিছু করে না। এইসব সরকার পতন করে শিক্ষামন্ত্রীর বাদ দিয়ে এরপরে মনে করছে ঝামেলা করে কোনো লাভ নেই। এটা হচ্ছে টোটালি হচ্ছে বেকুবের মতো কথাবার্তা, চিন্তা ভাবনা, এগুলোতে সব বাদ দিয়ে দেশ গোছান, দেশের জন্য উপকার হবে। আর বললে তো একটা কলেজ ভার্সিটি এক জায়গাতে একদিন চেঞ্জ করা যায় না, এটার জন্য সময় লাগে। এত একটা কলেজ, এতগুলো স্টুডেন্ট, আপনি বললে তো এমন না যে 50-60 টাকা করে আপনি কোচিং সেন্টার খুলছেন, আজকে বলছেন কালকে চেঞ্জ করে আমি এই বিল্ডিংটা আরেক বিল্ডিং নিয়ে গেলাম, হয়ে গেলো, এরকম হলেও না। মাইলস্টোন কলেজ অনেক বড় কলেজ, অনেক নাম করা কলেজ, অনেক বড় প্রতিষ্ঠান, অনেক সম্মানিত প্রতিষ্ঠান। এটা একদিনে গড়ে ওঠেনি, এটা অনেক দিনে গড়ে উঠছে, কারণ এখানের স্টুডেন্ট আজকে বড় বড় প্রতিষ্ঠানে গেছে। তো এই কলেজ বললেই যে আপনি তুলে ফেলতে পারেন এমন না। আবার আপনি যে বিমান ঘাটে সেটা বললেও আপনি এখানে সরাইতে পারবেন না, কারণ এটা সরাইতে গেলে যে কোটি কোটি টাকা প্রয়োজন, এই টাকা বাংলাদেশের কাছে এখন নাই। কারণ বাংলাদেশ যে পরিমাণ ঋণ আছে, প্রতিটা মানুষ প্রতিদিন যে জন্মায় তারও লাখ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে সে জন্মায়। তো এইসব হচ্ছে আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই, যেটা বাস্তব কথা সেটা নিয়ে চিন্তা করতে হবে। দুর্ঘটনা সবসময় ঘটে না, দুর্ঘটনার হিসেবে আমাদের এটা মাইনে নিতে হবে। আর এগুলার থেকে ফাও কাহিনী করে দেশের ভিতরে দেশের ক্ষতি করার প্রয়োজন আমি মনে করি না। পারলে দেশের জন্য কাজ করেন, এটা খুব বেটার। আল্লাহ হাফেজ।